নুসরাত জাহান, ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আমাদের জেনেটিক্স এবং হিমোডাইনামিক্স সলভ ক্লাসে। আচ্ছা, তাহলে প্রথমে একটু জেনে নেই যে আসলে জেনেটিক্স বা হচ্ছে হিমোডাইনামিক্স এই দুইটা চ্যাপ্টার কতটা ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য, সেটা রেসিডেন্সি এবং হচ্ছে ডিপ্লোমা এমফিল যেটাই হোক না কেন। তো দেখা গিয়েছে যে জেনেটিক্স থেকে প্রতি বছর 200 মার্কসের যদি রেসিডেন্সির এক্সাম হয় সেখানে 5-6টা কোশ্চেন থাকেই। ওকে, আর যখন এটা ডিপ্লোমা পরীক্ষা হবে তখন কিন্তু আমরা দেখা যায় যে 3টা কখনো কখনো 4টা কোশ্চেনও পেয়ে যাই, 2-3টা অ্যাভারেজ কোশ্চেন থাকে। হিমোডাইনামিক্সের ক্ষেত্রেও কিন্তু কোশ্চেনের প্যাটার্নগুলো ঠিক এভাবে করেই আসে, যার কারণে দুইটাই আপনাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এবং বেশ ছোট টপিকস, দুইটাই ছোট লেকচার, ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় যে কোশ্চেনগুলো একই টাইপেরই আসে এবং রিপিট কোশ্চেন হওয়ার কিন্তু এখানে একটা ভালো সুযোগ আছে। তাই আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করেন লেকচারটা ফলো করার পাশাপাশি, তাহলে দেখতে পাবেন যে আপনাদের এই দুইটা চ্যাপ্টার থেকেই নাম্বার উঠানোটা সহজ হবে। তাহলে আমরা সরাসরি এখন কোশ্চেনে চলে আসি। 1 নম্বর কোশ্চেনে লেখা আছে কি, ফিচার অফ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইনক্লুড। আমাদের এখানে তাহলে অটোজোমাল রিসেসিভ যে ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমাদের এই কোশ্চেনটা এসেছে। তো অটোজোমাল রিসেসিভ এবং অটোজোমাল ডমিনেন্টের ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো আপনারা যদি জাস্ট একটু বুঝে পড়েন শুরুতে, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা বেশ সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ফার্স্টের এস্টেমে কি লেখা আছে, অকারিং হেটারোজাইগাস স্টেট। আচ্ছা, হেটারোজাইগাস স্টেটটা কি বোঝা যায়? হেটারোজাইগাস টার্মটা দিয়ে আমরা হয়তো অনেকেই জানি, বাট তারপর আবার একটু বলে দিই যে হেটারোজাইগাস সেখানে হচ্ছে যে ডিফারেন্ট স্ট্রাকচারটা আমরা পাবো। এখানে দেখেন ক্রোমোজোমের ছবি আছে, যদি এমন হয় যে এখানে যে টল টিটা আছে এটার ক্যারেক্টারিস্টিক্সের সাথে পরে যে মা থেকে যেটা আসলো সেখানে যদি আপনার সেম না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হেটারোজাইগাস। আর যদি সেম প্যাটার্নের স্ট্রাকচারটা পাই আমরা, তাহলে সেটাকে বলবো হোমোজাইগাস। এবং অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে আমরা হোমোজাইগাস যে ক্যারেক্টারটা আছে সেটা পাবো, আর অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে আমরা হেটারোজাইগাস স্টেটটা পাবো। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এ স্টেমটা ফলস হবে। নেক্সট আমরা দেখি যে অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট ইজ ইউজুয়ালি অ্যাফেক্টেড। না, এখানে হচ্ছে যে এভরি 4th জেনারেশনে আমরা হচ্ছে এটা দেখব। যদি এমন হয় যে 3rd জেনারেশন লিখে দিল তাহলে কিন্তু ব্যাপারটা সঠিক হবে না। 4th জেনারেশন যদি লিখে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ট্রু বলতে পারবো, এবং অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট ইজ ইউজুয়ালি অ্যাফেক্টেড এটা ফলস, দুজনকেই অ্যাফেক্টেড হতে হবে। নেক্সট হচ্ছে কি, বোথ মেল ফিমেল আর অ্যাফেক্টেড। এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স যেটা কিনা আপনি অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রেও পাবেন, আবার অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রেও পাবেন। দুটার ক্ষেত্রেই আমরা দেখব যে মেল ফিমেল দুইজনই, প্যারেন্ট দুইজনই হচ্ছে এখানে অ্যাফেক্টেড থাকবে। তাহলে আমাদের অবশ্যই সি স্টেম যেটা সেটা ট্রু হবে। নেক্সট হচ্ছে কি, দ্য রিকারেন্স রিস্ক ইজ 25% অফ ইচ বাথ। জি, এটা হচ্ছে আমাদের ট্রু। অ্যান্ড অনসেট ইজ ফ্রিকুয়েন্টলি আর্লি ইন লাইফ। এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে। অটোজোমাল ডমিনেন্টের সাথে ডিফারেন্স যেটা আছে সেখানে কিন্তু এই পয়েন্টটা আছে, এবং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যদি আর্লি স্টেজে লেখা থাকে তাহলে সেটা হবে আমাদের অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে। বাট যদি হয় যে লেট অনসেট আসছে, এখানে আপনাকে লিখে দিয়েছে যে লেট অনসেটে বোঝা যায় বা বোঝা যাচ্ছে না, তাহলে সেটা আমরা বলবো হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ই স্টেমটাও ট্রু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, একবার আমরা দেখে নিলাম যে এটার সলভ কি দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি আছে, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার ইনক্লুড। আচ্ছা, এই যে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো মানে আমাদের এক্সাম্পলগুলো। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে আপনার হাতে পরীক্ষার হলে যাওয়ার আগে অথবা যেদিন আপনার এক্সাম থাকবে আর্লি মর্নিংয়ে আপনি এক ঝলকে এই চার্টটা দেখবেন। আমি একটু আপনাদেরকে চার্টটা শো করি। এই যে চার্টটা, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড। এমন কোনো পরীক্ষা এখন পর্যন্ত মনে হয়নি যেখানে হচ্ছে আপনি এই চার্ট থেকে একটা বা দুইটা কোশ্চেন পাবেন না।
ম্যাক্সিমাম পরীক্ষাতেই, সব পরীক্ষাতেই যদি কোনো মানে এক্সাম্পল দেয়া থাকে অটোজোমাল ডমিনেন্ট বা অটোজোমাল রিসেসিভ বা এক্স লিঙ্কড, আপনি কোনো না কোনো এক্সাম্পল অবশ্যই পাবেন। এটা এত ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আপনার যদি এমন হয় যে পরীক্ষার আগে আপনি খুব ঝামেলায় পড়লেন, আপনি হয়তো রিভিশন দেওয়ার টাইম নেই, সো সেক্ষেত্রে একটা রিকোয়েস্ট করব যে এই চার্টটা এক ঝলক দেখে যাবেন, কারণ এখান থেকে নাম্বার ওঠানোটা একদম সহজ, জাস্ট অঙ্কের মতো। আপনি জাস্ট মনে রাখবেন এবং আপনি সেই অনুযায়ী জাস্ট মার্ক করবেন, ট্রু ফলস দাগাবেন। এবং এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট জেনেটিক্স চ্যাপ্টারের জন্য। একটা পেজ যদি রিভিশন দিতে হয় পরীক্ষার দিন সকালবেলা, তাহলে সেটা হলো এটা। তাহলে আমরা একটু দেখে নিই। এবং আপনারা যখন পড়বেন তখন চেষ্টা করবেন যখন শুরুতে পড়া, তো আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে, বিশেষ করে আমি বলবো যে সকালবেলা জাস্ট একটা জিনিস একটু রিভিশন দিতে চান, তাহলে অবশ্যই এই চার্টটা একবার একটু দেখে যাবেন। এবং আপনি যখন ফার্স্ট এটা পড়া শুরু করবেন, অনেকেই আছেন যে আপনাদের মধ্যে এটা আয়ত্ত হয়ে গিয়েছে, আর যারা নতুন নতুন পড়ছেন, আমার সাজেশন হচ্ছে যে শুরুতেই ভালো করে পড়ে নেওয়া এবং প্রতি সপ্তাহে একবার করে জাস্ট এটাতে চোখ বুলানো, যাতে আপনার পুরো মেমোরিতে এটা গেঁথে থাকে। এবং আপনি যে কোনো সময় যে কোনো কোশ্চেন সলভ করার সময় যদি দেখেন আপনাকে বইয়ের পেজ উল্টাতে না হয়, আপনি অটোই পারবেন যদি কয়েকবার আপনার রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটাতে দেখি যে কোশ্চেনটা কি ছিল। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার ইনক্লুড, এক নম্বরে দেওয়া আছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস, আচ্ছা সিস্টিক ফাইব্রোসিসটা তাহলে আমরা চারটা চলে গিয়েছে। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে আমাদের অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল। কেন? কারণ হচ্ছে মেটাবলিক যে কজগুলো আছে, দেখবেন যে আমাদের অটোজোমাল রিসেসিভে প্রায় 9টার মতো মেটাবলিক কজ আছে। তাহলে সিস্টিক ফাইব্রোসিস এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, সো এটা তাহলে অটোজোমাল রিসেসিভের একটা এক্সাম্পল। সো এখানে তাহলে এ স্টেমটা ফলস। দেন হচ্ছে অ্যালবিনিজম। অ্যালবিনিজমটা আমাদের অটোজোমাল রিসেসিভের একটা এক্সাম্পল। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি বা শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন অ্যালবিনিজম এই যে এখানে লেখা আছে আপনার অটোজোমাল রিসেসিভের এটা এক্সাম্পলের ক্ষেত্রে। আবার সে এক্স লিঙ্ক যে রিসেসিভ ডিসঅর্ডার আছে সেখানে হচ্ছে অকুলার অ্যালবিনিজম। তার মানে আপনার যদি এমন হয় যে অ্যালবিনিজম কথাটা লেখা আসে, তাহলে সেটা আপনি অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে ট্রু দিবেন। আর যদি অকুলার অ্যালবিনিজম কথাটা লেখা থাকে, তাহলে কিন্তু সেটা এক্স লিঙ্ক রিসেসিভের মধ্যে পড়বে। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাকে এই জিনিসটা একটু খেয়াল করে পড়তে হবে, কারণ এরকম টুকটাক চেঞ্জের কারণে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটাই আবার যাই। অ্যালবিনিজম তাহলে আমাদের ফলস হলো। ভন উইলবার্ন ডিজিজ, আচ্ছা ভন উইলবার্ন ডিজিজ আমাদের একটা অটোজোমাল ডিসঅর্ডার, এবং এটা হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হেমোপয়েটিক যে মানে ভাগ যে আছে আমাদের হেমোপয়েটিক ডিসঅর্ডারের মধ্যে ভন উইলবার্ন ডিজিজটা পড়তেছে। এবং এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ হেমোপয়েটিকের ক্ষেত্রে দুইটা। আরেকটা কি তাহলে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে হেমোপয়েটিক কজ যদি থাকে, তাহলে অনেক সময় কিন্তু এখন এরকমভাবেও কোশ্চেন আসে যে আপনার ডাইরেক্ট এভাবে না দিয়ে, যে অটোজোমাল ডমিনেন্ট না দিয়ে লিখে দিল যে অটোজোমাল ডমিনেন্ট হেমোপয়েটিক ডিসঅর্ডার কোনটা আছে, মেটাবলিক কোনটা আছে, নার্ভাস কোনটা আছে। কারণ দিন যত যাচ্ছে কোশ্চেনের প্যাটার্ন বেশ ট্রিকি হচ্ছে, কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করে করে পড়বেন। জাস্ট গদ বাঁধা পড়ে যাবেন ব্যাপারটা তা না। নার্ভাস সিস্টেম অনুযায়ী কোন ডিজিজগুলো, মেটাবলিক অনুযায়ী কোন ডিজিজগুলো, এগুলো একটু বুঝে শুনে একটু পড়ার চেষ্টা করবেন যখন পড়বেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদের দেখা যাবে যে এই জায়গাগুলোতে নাম্বার উঠানো সহজ হবে। দেন লেখা আছে উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এবং সেটাও হচ্ছে আমাদের একটা মেটাবলিক কজের মধ্যেই আছে। আর হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস। নিউরোফাইব্রোম্যাটোসিস আমাদের হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের একটা এক্সাম্পল। তাহলে চারটা আপনারা সবাই একটু ভালো করে পড়বেন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত কালার আছে সব কালার দিয়ে পড়বেন, দাগাবেন এবং শব্দ করে করে পড়বেন, তাহলে পড়াটা অনেক দিন মাথায় থাকবে। সিস্টিক কোশ্চেন নাম্বার 3, যেটা 3তে যেটা আছে কি, ফলোয়িং আর অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ।
আবারও কিন্তু আমাদের অটোজোমাল ডমিনেন্টেরই একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এখানে এ স্টেমে কি লেখা আছে? হিমোফিলিয়া। আমরা কি জানলাম একটু আগেও আমরা চার্টটা দেখে আসলাম যে হিমোফিলিয়া হচ্ছে আমাদের এক্স লিঙ্কড রিসেসিভ যে ডিজঅর্ডার আছে সেটার এক্সাম্পল। তাহলে এখানে যেহেতু অটোজোমাল ডমিনেন্ট লেখা আছে তাহলে এটা অবশ্যই ফলস হবে। দেন হচ্ছে ভন উইলবার্ন ডিজিজ, হ্যাঁ এটা ট্রু। এবং সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে আমাদের অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার, ঠিক আছে, সেটার এক্সাম্পল। ফ্যামিলিয়াল হাইপার লিপিডিমিয়া, ফ্যামিলিয়াল হাইপার লিপিডিমিয়া যদি এখন এইখানে লেখা থাকে যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া তাহলে কিন্তু ব্যাপারটা একই, এবং এটা হচ্ছে একটা অটোজোমাল ডিসঅর্ডারের এক্সাম্পল। লাস্ট কি আছে? অস্টিওকন্ড্রোমেটোসিস। আচ্ছা, অস্টিওকন্ড্রোমেটোসিসের জন্য এখানে এটা ট্রু, এবং এখানে যদি লেখা থাকে যে অস্টিওজেনিক ইমপারফেক্টটা তাহলেও কিন্তু সেটা ট্রু হবে, এবং এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং আমি যে একটু আগে চার্টটা আপনাদেরকে দেখালাম ওই চার্টে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টই ইনক্লুড করা আছে। ওকে, নেক্সট হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ইনক্লুড। এখন আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের আপনার এক্সাম্পল। তাহলে এখানে কি লেখা আছে? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আচ্ছা, আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি যে অটোজোমাল ডমিনেন্টের যে আপনার হিমোপয়েটিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যে ভাগ করা আছে, এক্সাম্পল আছে, সেখানে আমাদের হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং ভন উইলবার্ন ডিজিজ। তাহলে এটা আপনার অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল না, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্টের ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এটা ফলস। আর তাহলে আমরা একটু জেনে নিতে পারি যে যেহেতু আমাদের হিমোপয়েটিকের ক্ষেত্রে কোশ্চেনেও আছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অটোজোমাল ডমিনেন্টে যেমন হেমোপয়েটিক ডিসঅর্ডার দুটো আছে, ঠিক তেমনি অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রেও কিন্তু আমাদের হেমোপয়েটিক ডিসঅর্ডার দুটো আছে, দুটো এক্সাম্পল আছে। সেটা কি কি? 4 নাম্বার যেমন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া একটা, আর একটা হচ্ছে সিকেল সেল এনিমিয়া। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। সেটা হচ্ছে যে এ স্টেম যেটা আছে এটা তাহলে আমাদের ফলস। দেন হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলিমিয়া, এটাও আমরা একটু আগে পড়ে এসেছি যে ফ্যামিলিয়াল হাইপার লিপিডিমিয়া যেটা লেখা ছিল যে সেটা হচ্ছে আমাদের অটোজোমাল ডমিনেন্টের একটা ক্যারেক্টারিস্টিক এক্সাম্পল। নেক্সট হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আচ্ছা, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, এবং এখানে কি মানে এনজাইম রিলেটেড আমরা ক্যারেক্টারিস্টিক্স যেমন পড়েছি যে অটোজোমাল ডমিনেন্ট এবং হচ্ছে অটোজোমাল রিসেসিভের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা জানি যে একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন দিয়ে হচ্ছে, আর একটা এনজাইম এনকোডিংয়ের জন্য হচ্ছে, এবং এনজাইম এনকোডিংয়ের জন্য কোনটা হচ্ছে? অটোজোমাল রিসেসিভ। আর স্ট্রাকচারাল প্রোটিনের প্রবলেমের জন্য যেটা হচ্ছে সেটা হলো অটোজোমাল ডমিনেন্ট। তাহলে এনজাইম রিলেটেড ম্যাক্সিমাম কজগুলোই সহজেই মনে রাখার এটা একটা ট্রিক্স। এক্সাম হলে অনেক সময় মনে পড়ে না বা হচ্ছে খেয়াল থাকে না বা একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে। সো আপনি এই জিনিসটা মাথায় নিতে পারেন যে এনজাইম রিলেটেড যে কজগুলো আছে ওগুলো আমাদের মেনলি হচ্ছে অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল। তাহলে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এটা হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল। এবং ডি নাম্বারে হচ্ছে থ্যালাসিমিয়া, যেটা একটু আগে আমি বলছিলাম যে মেটাবলিক হেমোপয়েটিক যে কজগুলো, হেমোপয়েটিক কজের ক্ষেত্রে অটোজোমাল রিসেসিভে দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর আরেকটা হচ্ছে আপনার সিকেল সেল এনিমিয়া। তাহলে আপনি এখন একটু রিক্যাপ করেন বা একটু মনে করেন নিজে নিজে যে অটোজোমাল ডমিনেন্টে কী ছিল হেমোপয়েটিক। একটু আগে আমি বলেছি একটা হচ্ছে ভন উইলবার্ন ডিজিজ আর একটা হচ্ছে আমাদের হেরিডিটারি স্পেরোসাইটোসিস। ঠিক আছে, তাহলে আর লাস্টে হচ্ছে হিমোফিলিয়া, এটা তো আমরা সবাই জানি, এটা বেশ সহজও সবার মনেও থাকে। সেটা হচ্ছে হিমোফিলিয়া একটা এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল। ওকে, নেক্সট। তাহলে এখানে আমরা 5 নাম্বার গেল কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। সেটা হচ্ছে কি ক্যারিওটাইপ ক্যান হেল্প ইন দ্য ডায়াগনোসিস অফ। আচ্ছা, এখন আমরা বলতে চাচ্ছি যে ক্যারিওটাইপ জিনিসটা কি আসলে, ক্যারিওটাইপ জিনিসটা দিয়ে আমরা কি বুঝি।
আপনি যদি জিনিসটা বুঝে পড়েন বা বোঝা থাকে, জানা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি যে কোনো কোশ্চেনই আসুক না কেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। সেটার জন্য আপনাকে আলাদা করে যে হ্যাঁ ক্যারেক্টার মানে হচ্ছে ডাউন সিনড্রোম, ইডওয়ার্ড সিনড্রোম এভাবে করে আপনাকে পড়তে হবে না। আপনি জাস্ট বেসিক জিনিসটা যদি জানেন তাহলে আপনি অ্যান্সার যে কোনোটাই করতে পারবেন। তাহলে ক্যারিওটাইপ যদি আমাদের বলতে হয় তাহলে সেটা হচ্ছে যে ক্যারিওটাইপ হচ্ছে যে মাইটোসিসের সময় যে ফিক্সড হয়ে যাচ্ছে ক্রোমোজোমগুলো, এবং আমরা আন্ডার মাইক্রোস্কোপ এই জিনিসটা দেখা যায় যে সেটা হচ্ছে যে ক্রোমোজোম নাম্বারটা দেখা যায়। আমি একটা ছবি শো করি। ক্রোমোজোম নাম্বার দেখেন, এখানে কিন্তু এই যে 1 2 3 4 এভাবে করে আমাদের 23 পেয়ার পর্যন্ত নাম্বারিং করা আছে, এবং এটা হচ্ছে ক্যারিওটাইপিংয়ের একটা পিকচার যে আমরা ক্যারিওটাইপ নাম্বারটা নাম্বার দেখে, ক্রোমোজোম নাম্বার দেখে আমরা ক্যারিওটাইপিংটা করি। আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে লেন্থ, সাইজ। বিশেষ করে দেখেন শুরুতে লাস্ট থেকে স্টার্ট হয়েছে এবং লাস্টে কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা ক্যারিওটাইপিংয়ের মধ্যে দেখে থাকি, এবং ক্যারিওটাইপিং দিয়ে তাহলে ক্রোমোজোম নাম্বারটাকে বোঝানো যাবে এবং লেন্থ সাইজটা বোঝানো যাবে, বড় থেকে যে ছোট হয়ে যাচ্ছে সেটার সাইজটা বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে ক্যারিওটাইপ। আরেকটা জিনিস হচ্ছে যে কোশ্চেনের মধ্যে থাকে যে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ক্যারিওটাইপ বললে কিন্তু জেনেটিক বিষয়টা না, এই যে ক্রোমোজোম, যে কোনো একটা ক্রোমোজোমের ভিতরে যে গঠনগত যে চেঞ্জগুলো হচ্ছে মানে ডিএনএর ভিতরে, সেটাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক্যাল যে কারণগুলোতে যে কজগুলো আমাদের হয়ে থাকছে। হ্যাঁ, সো এটা তাহলে আমাদের একটা ক্যারিওটাইপিংয়ের একটা পিকচার, এবং এখান থেকে তাহলে আমরা বুঝবো কি নাম্বার। যেমন দেখেন কোশ্চেনে লেখা আছে কি ডাউন সিনড্রোম, এটা কি একটা ক্যারিওটাইপিং ডিসঅর্ডার নাকি একটা হচ্ছে আপনার ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এরকম যদি কোশ্চেন থাকে অনেক সময় এটা দেখা যায় যে প্যাস লেগে যায় যে কি হবে। তাহলে আমরা কিন্তু একটু আগেই যেটা বুঝলাম যে ক্যারিওটাইপিং বললে আমরা নাম্বারের একটা ব্যাপার বুঝবো। তাহলে নাম্বারের ব্যাপারটাকে যে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমাদের লেখা থাকে কি 21 ট্রাইজোমি, 21 ট্রাইজোমি, অথবা লেখা থাকে এরকম যে ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম ট্রাইজোমি ট্রাইজোমি 21, এরকম কিন্তু একটা বিষয় লেখা থাকে। তাহলে সেই বিষয়টা কি হবে, সেটা হলো যে আপনার 21 যে নাম্বার ক্রোমোজোম, সেখানে হচ্ছে আমাদের 3টা ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম থাকার কথা কয়টা, 2টা, যে বাবা থেকে একটা আসলো মা থেকে একটা আসলো, কিন্তু আমাদের প্রবলেমের জন্য জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য এখানে যেটা হচ্ছে যে 21 যে ক্রোমোজোম আছে সেখানে আমরা দেখব যে 3টা, এটা একটা ডাউন সিনড্রোমের একটা পিকচার যে 21 ক্রোমোজোমের ক্ষেত্রে সেখানে হচ্ছে যে 3টা ক্রোমোজোম চলে আসবে। ঠিক আছে, 21 পজিশনে, যে কোনো একটা পজিশনে, সেটা অন্য অন্য কিছুর ক্ষেত্রে, অন্য যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে, যেমন এটা তো আমি 21-এর ক্ষেত্রে বললাম, ইডওয়ার্ড, প্যাটু এগুলোর ক্ষেত্রে কি আছে 18, ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13, তার মানে হচ্ছে যে 13 নাম্বার যে পজিশন আছে ক্রোমোজোমের, সেখানে আমরা অ্যাবনর্মালিটিটা দেখব যে 3টা ক্রোমোজোম ওখানে চলে আসছে। বেসিক্যালি থাকার কথা হচ্ছে 2টো, তাহলে পার্থক্যটা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এখন যে ক্যারিওটাইপ ক্যান হেল্প ইন দ্য ডায়াগনোসিস অফ ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম। আচ্ছা, ডাউন সিনড্রোম তাহলে এটা ট্রু, টার্নার সিনড্রোম এটাও ট্রু, কারণ এখানে কি হচ্ছে আমাদের 45X0, তাই না, এটা আমরা জানি যে 45 নাম্বার ক্রোমোজোম এখানে একটা প্রবলেম হচ্ছে। দেন হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াটা হচ্ছে আমাদের, এটা ক্যারিওটাইপের ক্ষেত্রে না, এটা কিন্তু গঠনগত চেঞ্জ হচ্ছে, যে গ্লুটামেটের জায়গায় ভ্যালিন হয়ে যাচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। সো ওই জিনিসটা আপনাদেরকে একটু বুঝে পড়তে হবে, এবং জাস্ট এটা যদি এখন আপনার কনসেপশনটা ক্লিয়ার থাকে এক্সামে আপনার আর প্রবলেম হবে না। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা ফলস, এবং সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস আমরা পড়েছি হচ্ছে অটোজোমাল রিসেসিভের একটা এক্সাম্পলের মধ্যে, তাহলে এখানে ক্যারিওটাইপিংয়ের সাথে আসলে সম্পর্কটা না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, এক্স লিঙ্কড
ডিসঅর্ডার ইনক্লুড, তার মানে আবারও ওই যে সেই চার্ট থেকেই কিন্তু আমাদের কোশ্চেনটা দেয়া হয়েছে। এখন যে দেখেন স্টেমে কি আছে, এ নাম্বার স্টেমে লেখা আছে অ্যালবিনিজম, তাহলে কি দিবেন, ট্রু নাকি ফলস? এটা অ্যালবিনিজম যেহেতু দেওয়া আছে তাহলে এটা ফলস হবে, কারণ অ্যালবিনিজমটা হচ্ছে আমাদের অটোজোমাল রিসিসিভের একটা এক্সাম্পল। বাট যদি লেখা থাকতো যে অকুলার অ্যালবিনিজম, তাহলে কিন্তু আপনি ট্রু দিতে পারতেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে আমরা এক্সাম্পলের ভিতরে আমরা পড়েছি যে অকুলার অ্যালবিনিজম, শুধু অ্যালবিনিজম লেখা থাকলে এটা অটোজোমাল রিসিসিভের মধ্যে পড়ে যাবে। দেন হচ্ছে হেমোফিলিয়া, হ্যাঁ হেমোফিলিয়া আমরা পড়েছি যে এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রিসিসিভের একটা এক্সাম্পল। দেন হচ্ছে ভন উইলবেন ডিজিজ, ভন উইলবেন ডিজিজটা হচ্ছে এডি, অটোজোমাল ডোমিনেন্ট। পলিসিস্টিক কিডনি ডিজিজ, আরেকটা হচ্ছে এ গামা গ্লোবিনেমিয়া। পলিসিস্টিক কিডনি ডিজিজটা কি হবে, এটা হচ্ছে এক্স লিঙ্ক তো অবশ্যই হবে না, এটা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স। এখানে একটু বিষয় আছে, হয়তো অন্য কোনো কোশ্চেনে থাকতেও পারে, আমার সঠিক খেয়াল নেই, একটু ক্লিয়ার করে দেই। পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি এমন লেখা থাকে কোশ্চেনে যে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে আপনি কি দিবেন? সেক্ষেত্রে এডি দিবেন নাকি হচ্ছে এআর দিবেন, মানে অটোজোমাল ডোমিনেন্ট নাকি অটোজোমাল রিসিভ। যদি অ্যাডাল্ট কথাটা লেখা থাকে তাহলে আপনি সেটা অটোজোমাল ডোমিনেন্টের মধ্যে ফেলে দিতে পারবেন। আর যদি এমন লেখা থাকে যে চাইল্ড পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে সেটা কিন্তু আমাদের অটোজোমাল রিসিসিভের এক্সাম্পল হবে। সো এই টুকিটাকি জিনিসগুলো আপনাকে একটু খেয়াল করে পড়তে হবে, বা কোশ্চেন যখন সলভ করবেন যে হ্যাঁ সব পারতেছি, তার ভিতরে কিন্তু টুকটাক ট্রিক্স ছাড়া খাটায়। সো সেটা একটু খেয়াল করে যদি আপনি সলভ করেন তাহলে আপনার নাম্বারটা ভালো উঠবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এ গামা গ্লোবিনেমিয়া, এটা আমরা এক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে পড়েছি, এটা ট্রু হবে, ঠিক আছে? ওকে, সলভটা দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন। নেক্সট হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি মে অকার ইন। আচ্ছা, এখন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে কোশ্চেনে চলে আসি যে কী লেখা আছে। ক্লেনফেল্টার সিনড্রোম, এটা হচ্ছে আমাদের একটা এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ট্রাইজোমি, ঠিক আছে? তাহলে এটা আমাদের ট্রু হবে। ক্রিসমাস ডিজিজ হচ্ছে একটা হিমোফিলিয়ার মধ্যে পড়ছে, হিমোফিলিয়া বির মধ্যে হচ্ছে আমাদের ক্রিসমাস ডিজিজ পড়বে, তাহলে এটাকে আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলতে পারবো না। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কি, মানে ওই যে ক্যারিওটাইপের ভিতরে যে আপনার ক্যারেক্টারিস্টিক্সের গত যে চেঞ্জগুলো হচ্ছে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের অটোজোমাল ট্রাইজোমি। ক্লেনফেল্টার সিনড্রোম যেমন সেক্স লিঙ্ক ট্রাইজোমি বলি, এটাকে আমরা সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি বলা হয়। আর ডাউন সিনড্রোমটা হচ্ছে আমাদের অটোজোমাল ট্রাইজোমি, এবং এটা হচ্ছে 21 নাম্বার পজিশনে, ঠিক আছে? একটা অটোজোমাল ট্রাইজোমি আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। এবং এখন কিন্তু কোশ্চেন একটু তো মানে ডিফারেন্ট হচ্ছে এবং একটু ট্রিকি খাটাচ্ছে। অ্যাজ এ হোল এরকম না দিয়ে আপনাকে দিয়ে দিল যে সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমের মানে এক্সাম্পল কোনগুলো, অথবা অটোজোমাল অ্যাবনর্মালিটি কোনগুলো আছে, তখন কিন্তু আপনাকে ওইভাবে ভাগটা দিয়েই মানে জেনে তারপর হচ্ছে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? সো এখন কিন্তু কোশ্চেন অনেক সহজ প্রশ্ন আপনার পড়ার মধ্যে জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সো আপনি এই জিনিসটা একটু খেয়াল করে সলভ করবেন। নেক্সট দেওয়া আছে ডি নাম্বার আইজিএ নেফ্রোপ্যাথি, না এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে একটা ইমিউন ডিজিজের মধ্যে পড়তেছে, ডিসঅর্ডারের মধ্যে পড়তেছে। দেন হচ্ছে কোরিওকার্সিনোমা, এটা তো ফলস, কারণ হচ্ছে এটা একটা ক্যান্সার প্রবলেম দেওয়া আছে। ওকে, নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ, কজেস অফ রিডিউসড প্লাজমা অসমোটিক প্রেশার। আচ্ছা, তার মানে আমাদের এই কোশ্চেনটা হচ্ছে হিমোডাইনামিক্স চ্যাপ্টারের, এতক্ষণ যা আসলো তাহলে সেগুলো হচ্ছে আমাদের জেনেটিক চ্যাপ্টারের ক্ষেত্রে। তো জেনেটিকের ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই যে আপনারা আর কি কি পড়বেন, সেটা হলো যে জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসিসিভ, এটার ক্যারেক্টারিস্টিক্স তো পড়বেন, সাথে এক্স লিঙ্কডটাও পড়বেন, কারণ কখনো কখনো দেয়। তার সাথে হচ্ছে ডিসঅর্ডার যেগুলো আছে সেই এক্সাম্পলগুলো তো আপনাদেরকে একদম তটস্থ করতেই হবে। আর এর পাশাপাশি এখন যেটা হয় যে কোশ্চেনে ডাউন সিনড্রোম আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স আসা, অথবা হচ্ছে টার্নার সিনড্রোমের এবং ক্লিনেফেল্টার সিনড্রোমের, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পারি
পড়াটা তাড়াতাড়ি শেষ করে ফেললাম, কিন্তু যখন কোশ্চেন সলভ করতে যাই তখন কিন্তু আমরা দেখা যায় যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মনে থাকছে না কোনটাতে মেন্টাল রিটার্ডেশন বেশি ছিল, কোনটাতে কম ছিল, কোনটাতে কার্ডিয়াক প্রবলেম বেশি। সো এই জিনিসগুলো আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এখানে আসলে কোশ্চেন হয়তো ওইটা নেই, বাট আপনাদেরকে ওই জিনিসগুলো খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে। কারণ এখন জেনেটিক্সে পড়া কম, এবং আপনি বারবার পড়লে ওর ভিতর থেকেই কোশ্চেন পাবেন, এবং রিপিটের একটা ব্যাপার থাকে যে দেখা যায় যে কোনো না কোনো পরীক্ষার সাথে মিল থাকে এবং দুই একটা হয়তো চেঞ্জ করে দেয়। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এখন কোশ্চেনের প্যাটার্নটা একটু কঠিন হচ্ছে, সো ডাইরেক্ট যে ডিসঅর্ডার থেকেই কোশ্চেন আসবে সেরকম নাও আসতে পারে। হয়তো দুইটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিল, তিনটা এক্সাম্পল দিল ডিসঅর্ডারের এক্সাম্পল। সো আপনারা চেষ্টা করবেন যে সম্পূর্ণ জিনিসটা নিজেদের ভিতরে আয়ত্তে নিয়ে আসার, তাহলে নাম্বারটা ভালো উঠবে। ওকে, তাহলে আমরা চলে আসি এখন হিমোডাইনামিক্স চ্যাপ্টারটাতে। এখানে কি কোশ্চেনটা তো আমরা দেখলাম যে রিডিউস প্লাজমা অসমোটিক প্রেশার। আচ্ছা, প্লাজমা অসমোটিক প্রেশার বা কলয়েডাল অসমোটিক প্রেশার, যে বিষয়টাই থাকুক না কেন, এটা কিন্তু একটা প্রোটিনের সাথে বেশ সম্পর্ক আছে। যদি এমন হয় যে আপনি পরীক্ষার হলে মনে করতে পারছেন না যে আসলে কোনটা হবে, এই এক্সাম্পলটা হবে না ওই এক্সাম্পলটা হবে, মনে আসছে না এটা কি হচ্ছে কার্ডিয়াক কজ হবে নাকি হচ্ছে আপনার লিভার ডিজিজ বা রেনাল ডিজিজ এই ধরনের আসবে। কারণ পরীক্ষার হলে এত কোশ্চেন, এত প্রেশারে আমরা থাকি, তখন অনেক সময় কিন্তু একটু হ্যাং লাগে, ঠিক আছে, মনে হয় মনে করাটা যায় না। তো আপনি যদি বেসিক জিনিসটা মাথায় থাকে তাহলে আপনি সহজেই পারবেন। তাহলে প্লাজমা অসমোটিক প্রেশার ব্যাপারটা যদি লেখা থাকে কোনো জায়গায়, অথবা কলয়েডাল অসমোটিক প্রেশার ব্যাপারটা যদি লেখা থাকে, আপনি সাথে সাথেই মাথায় নিয়ে আসবেন এটা প্রোটিনের সাথে সম্পর্ক আছে। তাহলে প্রোটিনের সাথে সম্পর্ক আছে কার কার, যেমন হচ্ছে লিভারের এবং কিডনির। সেটা কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রোটিন সিনথেসিস কোথায় হচ্ছে আমাদের মেনলি, এই সিনথেসিসটা এটা হচ্ছে লিভারে। আর প্রোটিন লস কোন জায়গা থেকে হয়, কিডনি থেকে। তাহলে আপনি এই জিনিসটাই মাথায় রাখবেন যে প্লাজমা অসমোটিক প্রেশারের সাথে আমাদের প্রোটিনের একটা খুবই ভালো সম্পর্ক আছে, এবং প্রোটিন সিনথেসিসটা কোথায় হচ্ছে, লিভারে। আমরা সবাই জানি যে লিভারে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে। তাহলে ওখানে আমরা লিভার রিলেটেড যে কোনো অ্যাসাইটিস বা লিভার ডিজিজ বা সিরোসিস অফ লিভার, এই এক্সাম্পলগুলো থাকলে আমরা প্লাজমা অসমোটিক প্রেশারের ভিতরে জাস্ট মাথায় নিয়ে আসবো। এবং প্রোটিন লস মানে কোত্থেকে হচ্ছে, কিডনি থেকে। তাহলে নেফ্রোটিক সিনড্রোম বা এজিএন এই জাতীয় যে এক্সাম্পলগুলো আছে, তখন আমরা প্লাজমা অসমোটিক প্রেশারের ক্ষেত্রে মাথায় নিয়ে আসবো। এবং এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, পিইএম। এটা লিখে দিতে পারে যে কোয়াশিয়রকরের এক্সাম্পল। সো প্রোটিন রিলেটেড যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি যেখানে আপনার মনে হবে, সেটাই আমরা, এটা একটা ট্রিক্স যে আমরা প্রোটিন প্লাজমা অসমোটিক প্রেশারের ভিতরে সেটা ফেলে দিব, তাহলে কোশ্চেনটা সলভ করতে আমাদের জন্য খুব সহজ হবে। তাহলে এএসএম এ যেটা লেখা আছে যে সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, না, এটা আমাদের প্লাজমা অসমোটিক প্রেশারের সাথে সম্পর্ক নেই। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস এটার সাথেও সম্পর্ক নেই। নেক্সট হচ্ছে পোস্ট ইরেডিয়েশন, এটা কিন্তু আবার নট প্রোটিন, না হচ্ছে আপনার হাইড্রোস্ট্যাটিক প্রেশারের সাথে সম্পর্ক, ঠিক আছে। হাইড্রোস্ট্যাটিক প্রেশারের সাথে সম্পর্ক বলতে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেটা আর কি, সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যায়। এই যে পয়েন্টটা দেওয়া আছে ইরেডিয়েশন, এটা হচ্ছে লিমফেটিক অবস্ট্রাকশন। আমাদের তিনটা ইডিমা হওয়ার জন্য তিনটা মেকানিজম আছে, যে একটা আপনার জেনারেল, আরটা হচ্ছে লিমফেটিক যেটা দেয়া আছে, সেই লিমফেটিক অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে পোস্ট ইরেডিয়েশন এই এক্সাম্পলটা হবে। দেন হচ্ছে নিউরোহিউমারাল রেগুলেশন, এটা হচ্ছে একটা আর্টারিয়ালার ডাইলেটেশনের জন্য হচ্ছে, এবং এটা আমাদের প্লাজমা অসমোটিক প্রেশারের সাথে সম্পর্ক নেই। এবং নেক্সট হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিসটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, ঠিক আছে। তাহলে আপনার এই জিনিসটা আমরা মনে হয় খুব সহজেই পারবো। ওকে, আশা রাখি আপনারাও পারবেন এবং অনেকেই অনেক ভালোও পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেট অফ থ্রোম্বাস।
আচ্ছা, থ্রোম্বাসের ফেট কি হতে পারে, এটা জাস্ট 5টা পয়েন্ট আছে, আপনারা জাস্ট ওই 5টা পয়েন্টই মনে রাখবেন যে থ্রোম্বাসের ক্ষেত্রে কি হচ্ছে। একটা ফার্স্ট পয়েন্টে লেখা আছে কি আমাদের অর্গানাইজেশন। এটা অর্গানাইজেশন কি হতে পারে, হ্যাঁ হতে পারে অর্গানাইজেশন, যে কোনো একটা অর্গানাইজেশন অর্গান ফর্ম করতে পারে। ডিজলিউশন, হ্যাঁ এটা মানে ব্রেকও হয়ে যেতে পারে, থ্রম্বাসটা অটোমেটিক ডিজলিউশন হয়ে যেতে পারে। দেন হচ্ছে ক্যালসিফিকেশন, না ক্যালসিফিকেশনের সাথে আসলে সম্পর্ক নেই। ফাইব্রোসিসও হওয়ার পসিবিলিটি নেই। প্রোপাগেশন মানে জিনিসটা বড় হওয়া, এটা তো হতেই পারে। আপনি থ্রম্বাসের ট্রিটমেন্টটা যদি না করেন, ধরেন কারো ডিভি, যে ডিভি আছে বা সে হচ্ছে কোনো আপনার ট্রিটমেন্ট নেয় না, তখন তো আপনার রিস্ক ফ্যাক্টরগুলো যদি অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু দেখা যায় যে ছোটো একটা থ্রম্বাস সেটা আস্তে আস্তে বড় হয়ে ব্লক তৈরি করে ফেলতে পারে, তাই না? সো সেই জিনিসটাই বলা হয়েছে যে প্রোপাগেশন। এবং এর সাথে আর দুইটা জিনিস আছে, সেটা একটা হচ্ছে আপনার থ্রম্বাস থেকে এম্বোলিজম তৈরি হতে পারে, মানে হচ্ছে এম্বোলাইজেশন। অ্যান্ড আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিক্যানালাইজেশন, সে ক্যানেল তৈরি করতে পারে, করে সেখান থেকে আবার হচ্ছে একটা থ্রম্বাস ফর্মেশন করতে পারে। তাহলে জাস্ট 5টা জিনিস আপনি একটু মনে রাখলেই আপনার জন্য এই কোশ্চেনটা সলভ করা একদম ইজি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সেটা হচ্ছে সাইট অফ হোয়াইট ইনফ্র্যাক্ট। আচ্ছা, এখানে হোয়াইট ইনফ্র্যাক্ট বা পেল ইনফ্র্যাক্ট অথবা এনিমিক ইনফ্র্যাক্ট কথাটাও লেখা থাকতে পারে, ঠিক আছে? হোয়াইট অথবা পেল অথবা আপনার এনিমিক ইনফ্র্যাক্ট। এবং এক্সাম্পলগুলো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, কোনো সলিড অর্গানে যদি আমার এক্সাম্পলগুলো দেয়া থাকে, সেখানে হচ্ছে আমার হোয়াইট ইনফ্র্যাক্ট হবে। আর যদি হচ্ছে আপনার ডুয়েল নার্ভ সাপ্লাই আছে বা ব্লাড সাপ্লাই আছে, এরকম জায়গাগুলোতে আমরা ধরে নিতে পারি যে সেটা হচ্ছে রেড ইনফ্র্যাক্টের এক্সাম্পল। এবং এবার 2022-এর মার্চে কিন্তু রেড ইনফ্র্যাক্টের একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে? এবং এই ইনফ্র্যাক্টের কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনি পাবেন। এবং আরেকটা জিনিস যেটা প্যাথোলজিরই ব্যাপারটা তা না, এটা কিন্তু মেডিসিনের সাথেও সম্পর্ক আছে। সো আপনার সেখান থেকেও মানে যেখান থেকে হোক না কেন, দেখা যায় যে এই কোশ্চেনটাও বেশ সহজ, সলভ করাও ইজি। সো চেষ্টা করে রাখবেন যে কোনটা হোয়াইট কোনটা রেড সেটা একটু মাথায় রাখার, তাহলে আপনার কোশ্চেনের নাম্বারটা সহজে উঠে আসবে। তো এখানে লাংস যেটা দেওয়া আছে, তাহলে আমরা যেটা দেখলাম যে ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য আসলে এই লাং রেড ইনফ্র্যাক্টটা হয়ে থাকছে। এবং লাং যেটা দেয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফল সিস্টেম। হার্ট একটা সলিড অর্গান, এবং এখানে কি হচ্ছে, এখানে আমাদের আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য আপনার ইনফ্রাকশনটা তৈরি হচ্ছে। এবং হার্ট, তারপরে হচ্ছে কিডনি এবং হচ্ছে স্প্লিন, এগুলো সবগুলোই সলিড অর্গানে, এবং এটার মেকানিজমটা হচ্ছে যে আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য হোয়াইট ইনফ্রাক্টটা ইউজুয়ালি তৈরি হচ্ছে। আর তাহলে রেড ইনফ্রাক্টটা কিসের জন্য তৈরি হচ্ছে, ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য। এবং আপনারা একটা সূত্র মনে রাখতে পারেন, যেটা হচ্ছে যে রেড ইনফ্র্যাক্টের ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন, সেটা হচ্ছে লবস্টার। আমরা লবস্টার দিয়ে মনে রাখতে পারি, এই লবস দিয়ে আসলে মনে রাখবো। এল দিয়ে, তাহলে কি, এল দিয়ে হচ্ছে আমাদের লাংস। এগুলো হচ্ছে পরীক্ষার হলে জাস্ট মনে করার, সহজে মনে করার উপায়, ঠিক আছে? বিতে হচ্ছে ব্রেইন, এবং এস মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তাহলে লবস্টার দিয়ে আমরা এটা মনে রাখতে পারি, এটা হচ্ছে একটা রেড ইনফ্রাক্টের মেমোনিক্স, সেটা হচ্ছে যে লাং, ওভারি, ব্রেন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। ওকে, আশা রাখি যে অবশ্যই আপনারা দুইটা জিনিসই পারবেন, কারণ দুইটা জিনিসই বেশ সহজ, মনে রাখাও ইজি। নেক্সট কোশ্চেনে চলে আসি, ফ্যাট এম্বোলিজম। আচ্ছা, ফ্যাট এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এরকম কয়েকটা পয়েন্ট আছে, আপনারা জাস্ট এগুলোর একটু ধারণা রাখবেন, কারণ কখনো কখনো এই কোশ্চেনগুলো চলে আসে। এবং ফ্যাট এম্বোলিজমের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জাস্ট কোশ্চেনে ডাইরেক্ট দেখি, সেটা হচ্ছে অকার 2 hours আফটার ইনজুরি।
না, 2 ঘন্টার মধ্যেই আসলে ব্যাপারটা হয় না, ব্যাপারটা হচ্ছে যে আপনার 72 ঘন্টার মধ্যে, 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই সাধারণত আমাদের ফ্যাট অ্যাম্বুলিজমের ক্যারেক্টারিস্টিক্স বা ফ্যাটটা তৈরি হয় যে কোনো একটা বড় ইনজুরির পরে। তাহলে এ নাম্বার স্টেমটা ফলস। দেন হচ্ছে বি, অকার 2 days আফটার ইঞ্জুরি, হ্যাঁ 2 দিনের পরে এটা হতে পারে ফ্যাট অ্যাম্বলিজম। কজেস মেইনলি সেরিব্রাল সিমটম। আচ্ছা, এখানে যেটা বিষয় যে অবশ্যই এখানে সেরিব্রাল সিমটমস দেখা যাবে, চেস্ট সিমটম দেখা যাবে, কিন্তু যখন একটা কোশ্চেনে লেখা থাকবে মেইনলি, এই কোশ্চেনটা মেইনলি দেওয়ার কারণে এই স্টেপটা আসলে ফলস হয়েছে। মেইনলি কথাটা লেখা থাকলে আসলে কোনোটাই ওরকম মেইনলি যে হবে ব্যাপারটা তা না, কিছু কিছু জায়গায় হয়, বাট এইসবকে এই কোশ্চেনের ক্ষেত্রে না বা এই টপিক্সের ক্ষেত্রে না যে এইটা দিয়েই হচ্ছে ব্যাপারটা তা না। সেরিব্রাল কজের জন্য হতে পারে, লাংসের কোনো প্রবলেমের থেকে হতে পারে, মানে চেস্ট সিমটম থেকে হতে পারে, অ্যানিমিয়ার কারণে হতে পারে, এরকম অনেকগুলো এক্সাম্পল মানে কারণেই আমাদের এই ফ্যাট অ্যাম্বলিজমটা তৈরি হতে পারে। সো মেইনলি যেহেতু বলা আছে, সো এই স্টেমটা আমরা ফলস দিব। এবং সেরিব্রাল সিমটম কি হয় সাধারণত, যে পেশেন্টের রেস্টলেসনেস তৈরি হতে পারে, অথবা পেশেন্ট ইরিটেবল হতে পারে, এবং আলটিমেটলি পেশেন্ট কোমায় চলে যেতে পারে। আবার হচ্ছে চেস্ট সিমটমের ক্ষেত্রে যেমন হচ্ছে ট্যাকিপনিয়া হলো, তার ডিসনিয়া হলো, সো সেই সিমটমগুলোও যদি লেখা থাকে তাহলেও কিন্তু আপনি ট্রু দিতে পারবেন যে চেস্ট সিমটম লেখা, কজেস ডিসনিয়া হলো বা ট্যাকিপনিয়া লেখা থাকলো, অথবা ডেভেলপস কোমা ফ্যাট এম্বলিজমের কারণে, এগুলো কিন্তু তাহলে ট্রু। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ একটা জিনিস, আপনারা জাস্ট একটু পড়ে রাখবেন। এবং ই নাম্বার স্টেমটা দেওয়া আছে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল সাইন এই যে প্যাটিচিয়াল র্যাশ, হ্যাঁ এইটা কিন্তু আমাদের 20 to 50% ক্ষেত্রে এটা তৈরি হতে পারে, বাট হবেই এই কথাটা কখনোই প্রযোজ্য মানে না। হ্যাঁ, হবেই যদি মাস্ট লেখা থাকে তাহলে কিন্তু হবে না, তৈরি হতে পারে। সো আপনার কোশ্চেনটা একটু বুঝে অ্যান্সার করলে আপনাদের জন্য সহজ হবে। নেক্সট চলে আসি সেকেন্ডারি কজেস অফ হাইপার কোয়াগুলেবিলিটি। আচ্ছা, এখানে সেকেন্ডারি কজ লেখা আছে, তার মানে কি, তাহলে অবশ্যই এটা একটা প্রাইমারি কজ থাকবে। তাহলে হাইপার কোয়াগুলেবিলিটি এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারের জন্য। এটা একটা বক্স আছে, বক্সটা যদি আপনারা কয়েকবার পড়েন সহজেই এটা মনে রাখতে পারবেন, কারণ আমাদের যে কজগুলো দেওয়া আছে এগুলো আপনার পড়ার আয়ত্তের ভিতরে। হ্যাঁ, আলাদা করে মুখস্থ করতে হবে ব্যাপারটা তা না। আমি একটু শেয়ার করি বক্সটা, এই যে সেই চার্ট, এখানে দেখেন প্রাইমারি আর একটা হচ্ছে যে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি যদি আমরা চিন্তা করি পরীক্ষার হলে অ্যাজ এ ট্রিক্স, আপনার হয়তো মনে নাই বা আপনি হয়তো এটা রিভিশন দিয়ে যাননি, তখন যেটা করতে হবে আপনাকে, আপনি প্রাইমারি ক্ষেত্রে একটা জিনিস মাথায় আনবেন যে ফ্যাক্টর রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা প্রাইমারির মধ্যে দিব, আর সেকেন্ডারিতে ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিভিন্ন হাই রিস্ক যে গ্রুপগুলো আছে বা লো রিস্ক যে গ্রুপগুলো আছে সেইগুলোর ভিতরে আমরা সেকেন্ডারি কজটা ফেলবো। ঠিক আছে, তাহলে কোশ্চেনটায় কি লেখা ছিল আমরা একটু পড়ি। প্রলং বেড রেস্ট এটা সেকেন্ডারি একটা কজ, এবং এটা হচ্ছে আমাদের হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়তেছে। ডেফিসিয়েন্সি অফ দ্য ফ্যাক্টর 5। আচ্ছা, এই জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ফার্স্টে আপনাদেরকে বললাম যে প্রাইমারি বললে হচ্ছে আমরা বুঝবো যে সেখানে ফ্যাক্টর রিলেটেড, এবং বি নাম্বার স্টেমটা কিন্তু সেই হিসেবেই দেওয়া আছে যে ডেফিসিয়েন্সি অফ দ্য ফ্যাক্টর 5, ফ্যাক্টর রিলেটেড প্রবলেমগুলো এগুলো আমাদের প্রাইমারি। দেন হচ্ছে ফিব্রিনোলাইসিস ডিফেক্ট, এটাও আমরা প্রাইমারি বলবো। কেন? কারণ আমাদের ফিব্রিনোজেন কিন্তু 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, ফিব্রিনোজেন প্রথম পেন। সো ফিব্রিনোলাইটিক যেহেতু ইফেক্ট লেখা আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কজের মধ্যে পড়বে। দেন হচ্ছে স্মোকিং অ্যান্ড সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, স্মোকিংটা হচ্ছে আমাদের ট্রু হবে, এটা হচ্ছে আমাদের লো রিস্ক গ্রুপের মধ্যে। হাই রিস্ক সেকেন্ডারির মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে হাই রিস্ক আর একটা লো রিস্কের মধ্যে পড়বে, এবং সিকেল সেল অ্যানিমিয়া। আবার আপনারা একটু চার্টটা দেখতে পারেন, এই যে দেখেন লোয়ার রিস্ক ফর থ্রম্বোসিস, একদম লাস্টে হচ্ছে স্মোকিং আর সিকেল সেল অ্যানিমিয়াটা দেয়া আছে। এবং এখন কোশ্চেনের প্যাটার্নটা যেহেতু বললাম, বারবারই বলছি কথাটা, যাতে আপনারা একটু জিনিসটা বুঝে পড়েন বা কোশ্চেনের সলভ করার সময় একটু খেয়াল রাখেন যে এখন কিন্তু কোশ্চেন ট্রিকি হচ্ছে। এখন ট্রিকি কিন্তু এমন না যে বইয়ের বাহির থেকে আপনাকে কোনো কিছু দিয়ে দিল, এখান থেকেই দিবে, জাস্ট
একটু কোশ্চেনের চেঞ্জ খাটিয়ে। সেটা হচ্ছে যে এখানে যেমন দেওয়া আছে যে কোশ্চেনটা আমরা পড়লাম যে সেকেন্ডারি রিস্ক গ্রুপের মধ্যে সেকেন্ডারি কজ কি আছে, আপনার কোশ্চেন আসতে পারে যে হাই রিস্ক কোনটা আছে, লো রিস্ক কোনটা আছে। কোশ্চেনটা কিন্তু ওভাবে করেও চলে আসতে পারে, যার কারণে আপনি অ্যাজ এ হোল শুধু সেকেন্ডারির হাতে কোনো 4-5টা এক্সাম্পল পড়ে যাবেন, বিষয়টা এখন আর সেরকম করা যাবে না। আপনাকে প্রত্যেকটা জিনিসই পড়ে তারপরে হচ্ছে অ্যাপিয়ার করতে হবে এক্সামের সময়। যে হাই রিস্কের যে এক্সাম্পলগুলো সহজ, আপনি যদি পড়তে পারেন, মানে শুরুতে যদি ভালো করে পড়ে রাখেন আপনার মনে থাকবে, একটু বুঝে পড়লেই হবে। সেটা হচ্ছে যে হাই রিস্কের মধ্যে কি কি আছে, লো রিস্কের মধ্যে কি কি এক্সাম্পলগুলো আছে, যাতে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে যাতে আপনার ভুলটা কম হয় এবং ভুল নাই হয়, চেষ্টা মানে আমাদের চেষ্টা ওইটাই থাকে। তারপরে তো আসলে ভুল হয়ে যায়, কারণ এত পড়ার মাঝখানে অনেক কিছু আসলে আমরা ভুলে যাই, এটা নর্মাল, এই বিষয়টাই নর্মাল। তো তারপরেও জাস্ট পয়েন্টগুলোতে একটু হেমার করে দেয় আপনাদেরকে, যাতে আপনারা একটু বুঝে পড়তে পারেন। অনেকে অবশ্য অনেক ভালো বুঝেন, পারেনও, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ওকে, নেক্সট আমরা কোশ্চেনটায় চলে আসি, সেটাতে 13 নাম্বার কোশ্চেন, অ্যানিমিক ইনফ্যাক্ট। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমি আগেই কথা বলে ফেলেছি, এখানে হচ্ছে ক্যারেক্টার্স দিয়ে হচ্ছে কোশ্চেনটা এসেছে। অ্যানিমিক ইনফ্যাক্টের জায়গায় যদি হোয়াইট ইনফ্যাক্ট লেখা থাকে তাহলেও এই কোশ্চেনটা আপনারা পারবেন, পেল থাকলে সেটাও পারবেন। তাহলে কি লেখা আছে, অকারেন্ট টিস্যু উইথ ডুয়াল সার্কুলেশন। আচ্ছা, আমরা কিন্তু তখন পড়লাম যে যেখানে ডুয়াল সার্কুলেশন থাকবে, ভেনাস সার্কুলেশন থাকবে, সেই জায়গাগুলোতে আমাদের রেড ইনফ্যাক্ট হবে। এবং এখানে আমি আপনাদেরকে মেনোমিক্সও লিখে দিয়েছিলাম যে লবস্টারের রেড ইনফ্যাক্টটা যেটা হচ্ছে, হ্যাঁ, যে লাংসের ক্ষেত্রে ডুয়াল সার্কুলেশন দুই পাশ থেকে আসতেছে, আবার ওভারির ক্ষেত্রেও এরকম, আবার স্মল ইন্টেস্টাইন ব্রেনের ক্ষেত্রে। বাট এটা হচ্ছে অ্যানিমিক ইনফ্যাক্ট যেহেতু লেখা আছে, তাহলে এটা এই স্টেমটা ফলস, এটা রেড ইনফ্যাক্টের একটা ক্যারেক্টার দেওয়া আছে। দেন হচ্ছে ডিউ টু আর্টারিয়াল অক্লুশন, হ্যাঁ আর্টারিয়াল অক্লুশনের জন্য এটা হতে পারে, আমরা পড়েছি। আর রেড ইনফ্যাক্টের ক্ষেত্রে আমাদের ভেনাস অক্লুশন বা ভেনাস ইনসাফিসিয়েন্সির জন্য হবে। অকার ইন সলিড অর্গান, এটাও ট্রু। দেন হচ্ছে আফটার ফিউ ডেজ বিকাম ইয়েলো হোয়াইট, এবং একটা সময় যে একদম পেল ইনফ্যাক্ট হবে। এবং ক্যান অকার ইন হার্ট, হ্যাঁ হার্ট, কিডনি, তারপরে হচ্ছে স্প্লিনের ক্ষেত্রে আমরা হোয়াইট ইনফ্যাক্ট বা হচ্ছে অ্যানিমিক ইনফ্যাক্টের এক্সাম্পলগুলো পড়েছি সলিড অর্গানে। ওকে, দেন হচ্ছে 14 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে কি কজেস অফ কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, এই কনজাম্পশন কোয়াগুলোপ্যাথির ক্ষেত্রে অনেকেই হয়তো কোশ্চেনটা দেখে মনে হতে পারে আল্লাহ এটা কোন একটা কোশ্চেন, কোথা থেকে আসলো। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে ডিআইসি, ডিজেনারেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ঠিক আছে, অনেকের হয়তো সিনোনিমটা জানা নেই, এই জন্য কিন্তু জানা কোশ্চেনেও অনেকের অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে এটা আসলে কোনটা, এটা তো আসলে খেয়াল করিনি। ঠিক আছে, যে আপনারা যেটা করবেন যে যে নেমগুলোর সিনোনিম থাকবে অ্যানাদার নেম থাকবে, ওটাও একটু দেখে রাখবেন। কারণ দেখা যায় যে পরিচিত নামটা না দিয়ে আপনাকে এরকম একটা নাম দিয়ে দিল, তখন কিন্তু আপনার হচ্ছে মনে হবে আল্লাহ এটা তো আমি হয়তো দেখিনি বা পড়িনি। এবং এখানে ডিফিব্রিলেটিং সিনড্রোম যদি লেখা থাকতো, এই যে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথির ক্ষেত্রে এখানে যদি ডিফিব্রিলেটিং সিনড্রোম লেখা থাকতো, তাহলেও কিন্তু ওই ডিএসি বোঝাতো। ঠিক আছে, তাহলে ডিএসির অল্টারনেট নেমগুলো দিয়ে কোশ্চেনটা দেওয়া হয়েছে। আপনি অ্যান্সার হয়তো পারেন, বাট কোশ্চেনের কারণে অনেক সময় ঘাবড়ে যেতে পারেন। তো এই জন্যই জিনিসটা মার্ক করে বলা। এবং এখানে যে পয়েন্টগুলো লেখা আছে, এটা আপনারা ডিএসসির এক্সাম্পলের মধ্যে পড়েছেন, এবং এখানের প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে ট্রু হবে। আমি আর ওই ক্ষেত্রে গেলাম না, জাস্ট কোশ্চেনটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে আসলে কীভাবে কোশ্চেনটা আসতে পারে। ওকে, নেক্সট আর্টারিয়াল থ্রোম্বাই। আচ্ছা, হিমোডাইনামিক্স চ্যাপ্টারের ক্ষেত্রে কয়েকটা জিনিস তো আপনাকে পড়তেই হবে, তার ভিতরে এই যে আর্টারিয়াল থ্রোম্বাই এবং ভেনাস থ্রোম্বাই, এটার একটা সুন্দর ক্লাসিফিকেশন আছে, ওটা আপনি জাস্ট মিলিয়ে জাস্ট পড়ে নেবেন, বুঝে বুঝে যদি পড়ে নেন তাহলে আপনার ভুল হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। আমি জাস্ট আপনাদের সাথে স্লাইডটাও একটু শেয়ার করি আগে। এই যে আর্টেরিয়াল থ্রোম্বাইয়ের ক্ষেত্রে কি কি হচ্ছে এবং ভেনাস থ্রোম্বাইয়ের ক্ষেত্রে কি কি হচ্ছে, যে পয়েন্টগুলো লেখা থাকে যে আর্টেরিয়াল থ্রোম্বাইতে মেইন প্রেজেন্টেশন কোনটা থাকে। আর্টেরিয়াল থ্রোম্বাইতে মেইন প্রেজেন্টেশন থাকবে হচ্ছে আমাদের এই যে দেখেন প্ল্যাটিলেট,
আর ভেনাস থ্রোম্বয়ের ক্ষেত্রে মেইন প্রেজেন্টেশন থাকে হচ্ছে যে আরবিসি দিয়ে ও বেশি তৈরি হয়, ঠিক আছে। তারপরে কোনটার কালার কীরকম, কোনটা একটু রেডিশ থাকবে, কোনটা একটু পেল থাকবে, তারপরে হচ্ছে কজ কী কারণে হবে, এই জিনিসগুলো টুকটাক এই জিনিসগুলো দেখা যায় যে আপনার দিয়ে একটা কোশ্চেন করে ফেলে। আবার হচ্ছে কে এম্বোলিজম হচ্ছে, এম্বোলাইজেশন করতেছে বা এম্বোলিজম হচ্ছে, কে হচ্ছে না, এই জিনিসগুলাই এখানে লেখা আছে। এবং কোশ্চেনটা ওভাবেই এসেছে যে আর্টারিয়াল থ্রম্বাই কম্পোজড অফ ফিব্রি, দেখেন একটু, ফ্রেবল মেশওয়ার্ক অফ দ্য প্ল্যাটিলেট ফিব্রিন আরবিসি ডিজেনারেটিং লিউকোসাইট, এটা ট্রু। এবং এইখানে যে কোশ্চেনটা আছে মোটামুটি প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে আমাদের ট্রু, হ্যাঁ, প্রত্যেকটা অ্যান্সারই ট্রু হবে, আপনারা একটু দেখে নিন। এবং পুরা ওই আপনার একটু আগে যে ডিফারেন্সের যে চার্টটা আমি দেখালাম সেখান থেকেই দেয়া হয়েছে। নেক্সট হচ্ছে 16 নম্বর কোশ্চেন, রিগার্ডিং হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার অফ ইনফ্রাকশন। আচ্ছা, তার মানে ইনফ্রাকশন থেকে আবারও আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কোশ্চেনটা এসেছে। এখন যেহেতু এখানে হিস্টোলজিক্যাল ফিচার দিয়ে বলছে ইনফ্রাকশন, এখানে কিন্তু বোঝায়নি যে কোনটা হোয়াইট বা কোনটা রেড, আপনাকে অ্যাজ এ হোল চিন্তা করে এই অ্যান্সারটা করতে হবে। তাহলে কি দেওয়া আছে, ইস্কেমিক কনজেশন নেক্রোসিস, হ্যাঁ ইস্কেমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস, হ্যাঁ এখানে হচ্ছে ইস্কেমিক কোয়াগুলেশন হচ্ছে আমাদের ইনফ্রাকশনের ক্ষেত্রে। আচ্ছা, দেন হচ্ছে ইট টেক 4 to 12 hours টু শো ফ্র্যাঙ্ক নেক্রোসিস, হ্যাঁ এটাও ট্রু। দেন হচ্ছে ইজ আলটিমেটলি রিপ্লেসড বাই অ্যাবসেস, না এটা আলটিমেটলি রিপ্লেসড বাই কি, ফাইব্রোসিস ডেভেলপ হয় সেখানে। দেন সিএনএস ইনফ্রাকশন রেজাল্ট ইন লিকোফেক্টিভ নেক্রোসিস, হ্যাঁ ট্রু। লিকোফেক্টিভ নেক্রোসিসের ক্ষেত্রে হচ্ছে আমাদের সিএনএস ব্রেন ইনভলভমেন্ট থাকে, এটা আমরা হচ্ছে এর আগে চ্যাপ্টারেই পড়ে এসেছি যে কোয়াগুলেটিভ নেক্রোসিস কোনটা, লিকোফেক্টিভ নেক্রোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, কার এক্সাম্পল কি, সেখান থেকে আসলে দেয়া হয়েছে। দেন হচ্ছে আর্কিটেকচার ইজ নট প্রিজার্ভড। আচ্ছা, আর্কিটেকচার ইজ নট প্রিজার্ভড, এই আর্কিটেকচার প্রিজার্ভড ইন কোথায় থাকে, প্রিজার্ভ থাকছে হচ্ছে আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিসের ক্ষেত্রে, ঠিক আছে, আর্কিটেকচার ইজ নট প্রিজার্ভ। ওকে, নেক্সট হাই রিস্ক ফর থ্রোম্বোসিস ইনক্লুড। আচ্ছা, ওই যে আপনাদেরকে একটা চার্ট দেখিয়েছিলাম প্রাইমারি সেকেন্ডারি কজের, থ্রোম্বাস ডেভেলপমেন্টের যে প্রাইমারি কজ ছিল আবার হচ্ছে সেকেন্ডারি কজ ছিল, এবং সেকেন্ডারির মধ্যে লেখা ছিল একটা হাই রিস্ক গ্রুপ আর একটা হচ্ছে লো রিস্ক গ্রুপ। এবং এখানে সেই কোশ্চেনটা থেকেই এসেছে যে এখন যে কোশ্চেন যে ঘুরিয়ে দিচ্ছে বা একটু চেঞ্জ করে দিচ্ছে, এটাই হচ্ছে সেটার এক্সাম্পল। তাহলে স্মোকিং অবশ্যই এটা হচ্ছে আমাদের লো রিস্ক গ্রুপের মধ্যে পড়ছে। দেন হচ্ছে ক্যান্সারটা আমাদের হাই রিস্ক, এবং কি হচ্ছে সেখানে থ্রম্বাস ডেভেলপমেন্টের অনেক বেশি টেন্ডেন্সি বেড়ে যায়, তাই না, আমাদের কোনো প্রবলেমের কারণে। যেহেতু ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে লোয়ার রিস্ক, তো এটা বলা যাবে না, এটা একটা হাই রিস্ক একটা এক্সাম্পল। দেন হচ্ছে প্রস্থেটিক হার্ট ভাল্ব, এটাও হচ্ছে একটা হাই রিস্কের ডিআইসি। দেন হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে কি একটা আপনার পেইন রিলেটেড যে বিষয়টা থাকে, সো ওইখানে হচ্ছে আপনার ব্লক হয়ে যাচ্ছে, বিষয়টা তা না, এটা ডেভেলপমেন্টে লেট হয়, এটা হচ্ছে লোয়ার রিস্কের মধ্যে পড়তেছে, যে লোয়ার রিস্ক অফ থ্রোম্বাস ফর্মেশন। নেক্সট 18 নাম্বার কোশ্চেনে কি আছে, ফ্যাক্টর কন্ট্রিবিউটিং ইন ডেভেলপমেন্ট অফ ইনফ্রাক্ট। আচ্ছা, কোন কোন ফ্যাক্টর আমাদের ইনফ্রাক্ট ডেভেলপমেন্টে হেল্প করছে, তাহলে আমরা কোশ্চেনেই দেখে ফেলি কি কি লেখা আছে। একটা হচ্ছে এনিমিয়া, তাহলে হ্যাঁ এনিমিয়ার কারণে আমাদের ইনফ্রাকশন ডেভেলপ হতে পারে। দেন হচ্ছে রেট অফ অক্লুশন, হ্যাঁ আমরা এই ক্যারেক্টারটাও পড়েছি যে অক্লুশন হচ্ছে বিধায়িত, সেখানে হচ্ছে আমাদের ইনফ্রাকশনটা তৈরি হচ্ছে। টিস্যু ভালনারেবিলিটি টু হাইপোক্সিয়া, হ্যাঁ যখন একটা টিস্যুতে আপনার অক্সিজেন সাপ্লাই কমে যাবে তখন কিন্তু সেখানে কি হয়, ইনফেকশন হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, একটা ইনজুরি হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। নেচার অফ ভাস্কুলার সাপ্লাই,
হ্যাঁ, এটাও সম্পর্ক আছে, কারণ একটা ভেসেলের সাপ্লাই কেমন হবে সেটার উপরেও ইনফেকশন, যদি ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তাহলে তো ইনফেকশন হওয়ার টেন্ডেন্সিটা থাকবে না। যেহেতু এই জন্য এই পয়েন্টটা লেখা হয়েছে যে নেচার অফ ভাস্কুলার সাপ্লাই, কী ধরনের ভেসেলটা সাপ্লাই হচ্ছে, সে সার্কুলেশনটা হচ্ছে, সেটার সাথেও এটা সম্পর্ক আছে। লাস্ট হচ্ছে লিমফ্যাটিক অক্লুশন। না, লিমফ্যাটিক অক্লুশন এরকম কোনো ক্যারেক্টার আমরা পড়িনি, এটা ফলস হবে। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন, প্রোগ্রেসিভ স্টেজ অফ শক। আচ্ছা, হিমোডাইনামিকে যে চ্যাপ্টারটা আছে, শুরুতে আপনারা থ্রম্বাস পড়বেন। থ্রম্বাসের ফরমেশনের যে চার্টটা দেখালাম আপনাদেরকে, সেই চার্টটা আপনারা পড়বেন। দেন হচ্ছে আর্টারি থ্রম্বাসের পার্থক্যটা পড়বেন। এতটুকু মোটামুটি, একদম যে কিছু পড়বেন না এক্সাম হলে যাওয়ার আগে বা দু একদিন আগে, এতটুকু অ্যাটলিস্ট রিভিশন দিবেন। এরপরে আপনার সময় থাকলে বা আপনার যদি ভালো পড়া থাকে, তাহলে কিছু কিছু জিনিস, ফ্যাট অ্যাম্বুলিজম, ইমনিওটিক ফ্লুইড অ্যাম্বুলিজম, এটা আপনি রিভিশন না দিলেও চলবে, বাট এই জিনিসগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাবেন। দেন হিমোডাইনামিক চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক্স ছিল হচ্ছে আমাদের ইনফ্রাকশন, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। সো ওটা তো আপনাকে অবশ্যই একটু দেখে যেতে হবে। এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের শক। শক থেকে ইন অ্যান্ড অ্যাভারেজ এমন কোনো এক্সাম নেই যেখানে কোশ্চেন আপনি না পাবেন। এটা এত ইম্পর্ট্যান্ট, এবং এটা মেডিসিন, সার্জারি সব ফ্যাকাল্টির জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল কোশ্চেন দেখা যায় যে এখান থেকে আসে সাধারণত। এখন তো ক্লিনিক্যাল কোশ্চেনের কিন্তু দেখা যাচ্ছে যে নাম্বারটা বেড়ে গিয়েছে। যদি 200 মার্কসের পরীক্ষা হয়, এখন সারা বেসিকের চেয়েও চেষ্টা করে ক্লিনিক্যাল পোর্শন থেকে কোশ্চেনটা আনার। এবং তখন কি হয় যে ধরেন এইখান থেকে 2টা পয়েন্ট দিল বা 3টা পয়েন্ট দিল, ডেভিডসন থেকে 2টা পয়েন্ট দিয়ে দিল, এরকম করে মিলিয়ে, বা হচ্ছে বেলির হচ্ছে 2টা পয়েন্ট দিয়ে দিল, এভাবে করে কিন্তু মিলিয়ে দেয়। আপনার যদি বেসিকটা জানা থাকে, আপনি অবশ্যই স্টেমগুলো কারেক্ট করতে পারবেন। এই জন্য এই শখটা খুব 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 ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা স্টেজ আপনাকে ভালো করে এখনই আয়ত্তে নিয়ে আসতে হবে যে কোন স্টেজে কি হচ্ছে, এবং বুঝে পড়বেন, না মুখস্থ, ঠিক আছে? জাস্ট বুঝে পড়বেন কোন স্টেজে কি হচ্ছে। প্রোগ্রেসিভ স্টেজ তার মানে কি, শকের দিকে প্রোগ্রেস করছে। আমাদের ফার্স্ট স্টেজ কি ছিল? নন প্রোগ্রেসিভ। আমরা এটা চার্টটা একটু দেখে ফেলি আগে। আর্লি নন প্রোগ্রেসিভ শক, এবং এখানে কিছু ক্যারেক্টার দেয়া আছে। তার মানে ওখানে তখনও এই পয়েন্টটা দিয়ে কি বোঝানো যাচ্ছে যে আপনার বডির অ্যাক্টিভিটিস, শকে গেলেও তার হচ্ছে বডির অ্যাক্টিভিটিস এখনও ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, সে এখনও হচ্ছে শক পুরোপুরি ডেভেলপ করেনি। দেন হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ স্টেজ। প্রোগ্রেসিভ স্টেজ বলতে যে শকের অনেকটা স্টেজ পার হয়ে সে মানে শকের দিকে প্রোগ্রেস করছে, আগাচ্ছে, যেটা নর্মাল মেটাবলিক ফাংশন বা বডির যে অ্যাক্টিভিটিস বা ফাংশন যেটা ছিল, কার্যক্ষমতার যেটা ছিল, সেটাকে হয়তো ঠিকভাবে আপনার কনজিউম করতে পারছে না, হ্যাঁ, ঠিক করতে পারছে না, তখন হচ্ছে আমাদের শকের প্রোগ্রেসিভ হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা যায় যে শকের দিকে যাচ্ছে, শকে পুরোপুরি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এবং লাস্ট স্টেজটা যেটা আছে সেটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। হ্যাঁ, ইরিভার্সিবল স্টেজটা বলতে হচ্ছে যে ওই স্টেজ থেকে আর ফিরে আসাই যাবে না, সে ফুললি শকে চলে গিয়েছে, হ্যাঁ, শকের স্টেজে চলে গিয়েছে। তাহলে আমরা দেখি যে আমাদের স্টেমটা কি লেখা ছিল। ওকে, কোশ্চেনের অ্যান্সার সহ দিয়ে আছে, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়াটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ না, এটা হচ্ছে নন প্রোগ্রেসিভের একটা কজ। ট্যাকিকার্ডিয়া হচ্ছে, দেন হচ্ছে পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন। না, পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন এটা প্রোগ্রেসিভের ক্ষেত্রে না। দেন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। হ্যাঁ, ল্যাকটিক মানে কি হবে, তখন এটিপি ফর্মেশনটা কমে যাবে, তখন হচ্ছে ল্যাকটিক ইনজুরিটা বেশি হচ্ছে এবং ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হচ্ছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আমাদের বডিতে তখন স্টার্ট হয়ে গিয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ অফ শকের একটা ক্যারেক্টার। দেন হচ্ছে কনফিউশন, হ্যাঁ, শুরু হয়ে যেতে পারে পেশেন্টের, বাট একদম লাস্টে যে কোমায় চলে যায়নি সে, কনফিউশন তার হচ্ছে। কমপ্লিট রেনাল শাটডাউন আমাদের ইরিভার্সিবল, মানে তখন কিডনির ফাংশনটা একদমই অফ হয়ে গিয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইরিভার্সিবলের এক্সাম্পল, ক্যারেক্টারিস্টিক্স আর কি।
নেক্সট আমাদের কোশ্চেনটা হচ্ছে ফিচার অফ ইরিভার্সিবল স্টেজ অফ শক, যেটা বলছিলাম একটু আগে যে একদমই যে স্টেজ থেকে আর ব্যাক করা পসিবিলিটিটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, ইরিভার্সিবল মানে তার পক্ষে ব্যাক করা পসিবল না। এবং তখন কি কি সিমটমগুলো আমরা আসলে দেখি, সেটা হচ্ছে অ্যাকুইট টিউবুলার নেক্রোসিস হয়ে যায় আপনার, দেন হচ্ছে মানে রেনাল ফেলিওরের দিকে পেশেন্ট চলে গিয়েছে। নেক্সট হচ্ছে ট্যাকিকার্ডিয়া, না ট্যাকিকার্ডিয়া হচ্ছে আমাদের আর্লি নন প্রোগ্রেসিভ শকের একটা ফিচার, ঠিক আছে। সো সেটা হবে না। পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন, এটাও না। দেন হচ্ছে ওরসেন মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন অ্যান্ড সুপার ইম্পোজড এন্ডোটক্সিক শক, এগুলো হচ্ছে আমাদের ইরিভার্সিবল স্টেজের ফিচার। তাহলে আপনারা যেটা করবেন যে চার্টটা যদি আপনাদের ভালো, এই দুটো চার্ট যদি ভালো মনে থাকে এবং হচ্ছে আপনারা যদি জাস্ট বুঝে বুঝে পড়েন যে কি কি হচ্ছে, কয়েকবার পড়লেই এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম। ওই যে বললাম ফ্যাট এম্বলিজম যেমন একটা আমরা এক্সাম্পল পড়েছি, ওরকম হচ্ছে কখনো কখনো কোশ্চেনকে একটু ট্রিকি করার জন্য, কারণ এই জিনিসগুলো দেখা যায় যে স্টুডেন্টরা কম পড়ে, তখন হচ্ছে হয়তো এইরকম একটা কোশ্চেন দিয়ে দিল। তা আপনার এগুলো আসলে সহজ, আপনি যদি পড়ার ভিতরে মানে পড়ে ফেলতে পারেন শুরুতে, তাহলে আপনার মনে থাকবে অনেক দিন, ঠিক আছে। তাহলে এখানে এক্সাম্পলগুলো কী কী দেওয়া আছে, সিজার, ডিআইসি, সায়ানোসিস, স্কেলিটাল নেক্রোসিস, প্যাটেচিয়াল র্যাশ। প্যাটেচিয়াল র্যাশটা প্রথমের চারটাই ট্রু। প্যাটেচিয়াল র্যাশটা কিন্তু আমরা ফ্যাট এম্বলিজমের একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়েছি, যেমন লেখা ছিল ওখানে যে চেস্ট ইন সিমটম, তারপরে হচ্ছে আপনার সেরিব্রাল সিমটম, এবং পরে কিন্তু এই প্যাটেচিয়াল র্যাশ 20-50% কেসে এটা দেখা যেতে পারে। তো আপনি যদি এরকম পার্থক্য করে পড়েন তাহলে আপনার পড়াটা ভালো মনে থাকবে। নেক্সট ল্যাব ফাইন্ডিংস ইন ডিআইসি। ডিআইসিতে ল্যাব ফাইন্ডিংস কি কি হয়? আচ্ছা, খুব সহজে মনে রাখার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে অল টাইম বাড়বে, অল ক্লটিং ফ্যাক্টর কমবে। আমাদের যত ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টর, ফিব্রিনোজেন, প্রথমবিন, এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো হচ্ছে ডিআইসিতে সব কমবে। তখন কি করবে, আসলে সে কোয়াগুলেট করতে পারতেছে না। হ্যাঁ, সো আপনার টাইমগুলো তখন বেড়ে যাবে, যেহেতু সে কোয়াগুলেশন করতে পারছে না, সো টাইমিংটা বাড়বে, ঠিক আছে। আর ফ্যাক্টরগুলো যেহেতু কোয়াগুলেট করতে পারছে না, সো ফ্যাক্টরগুলো কমবে। খুব বেসিক জিনিস, জাস্ট সহজে মনে রাখার জন্য এটা আমি বললাম। তো দেখি কি কি আছে স্টেমগুলো, সেটা হচ্ছে ইনক্রিজ প্রথমবিন টাইম। হ্যাঁ, একটু আগে আমি বললাম যে টাইমগুলো কিন্তু বাড়বে, তাহলে এটা ট্রু। ইনক্রিজ ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন কি আমাদের এক নাম্বার একটা ফ্যাক্টর, সো ফিব্রিনোজেন ফ্যাক্টরগুলো এখানে কমবে, তাহলে এটা ফলস। দেন হচ্ছে ইনক্রিজ ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এটা সরি ডিক্রিজড, এটা হচ্ছে ইনক্রিজ হবে। দেন ইনক্রিজ ডি ডায়ামার, এটাও ট্রু। ইনক্রিজ প্রথমবিন টাইম, এটাও ট্রু। টাইমগুলো বাড়ছে এবং ফ্যাক্টরগুলো কমছে। সহজে মনে রাখার জন্য আমি এইভাবে মনে রেখেছি, তাই শেয়ার করলাম, আপনারা আপনাদের মতো মনে রাখতে পারেন। দেন সোর্স অফ সিস্টেমিক থ্রোম্বাই। আচ্ছা, সিস্টেমিক থ্রোম্বাই বললে আমরা হার্ট রিলেটেড যে এক্সাম্পলগুলো আছে সেগুলোকে একটু সহজে চিন্তা করব। একেবারে যদি আপনার স্পেসিফিকভাবে মনে না থাকে, আপনি ওভাবে করে মনে করবেন। আর যেটা আমাদের পালমোনারি কজ, সেটা দেখা যাবে হচ্ছে মানে লিম থেকে যেগুলো আসতেছে সেইগুলো হচ্ছে আমাদের পালমোনারি কজের মধ্যে পড়বে। যেমন দেখেন সোর্সের মধ্যে পড়বে ডিপ লেগ ভেইন, এটা হচ্ছে সিস্টেমিক থ্রোম্বাইয়ের এক্সাম্পল না, এটা হচ্ছে আমাদের পালমোনারি যে সার্কুলেশনের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে সেটার, সেই থ্রোম্বাইয়ের কজ। দেন হচ্ছে সুপারফিশিয়াল লেগ ভেইন, সেম কথা, মানে একই কথা, যে এটা পালমোনারি কজের কারণে হচ্ছে আমাদের লিম্বের যে থ্রোম্বাস ফর্মেশনগুলো হচ্ছে ওই সাইড থেকে আসবে। দেন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল থ্রোম্বাই, যেহেতু আমি শুরুতেই বললাম যে হার্ট রিলেটেড যে কজগুলো আপনারা অ্যাজ এ হোল ইন শর্ট মনে রাখার জন্য হার্ট রিলেটেড কজগুলো আপনারা সিস্টেমিকের মধ্যে জাস্ট ফেলে দিবেন, তাহলে লেফট আর্টারিয়াল থ্রোম্বাই, অ্যাওর্টিক অ্যানিউরিজম, প্রত্যেকটাই হার্টের সাথে সম্পর্ক আছে, এগুলো সব আমাদের সিস্টেমিক থ্রোম্বাইয়ের সোর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রনিক প্যাসিভ হেপাটিক কনজেশন। আচ্ছা, এই কোশ্চেনটা
দেখা যায় যে কখনো কখনো যে বললাম কোশ্চেন একটু ট্রিকে করার জন্য, এটা কোনো একটা সালের কোশ্চেন, আমার ঠিক এক্সাম মনে নেই, বাট এটা এসেছে। এবং আপনার কনজেশন, মানে জাস্ট একটু ডিফারেন্ট কোশ্চেন, যেহেতু এগুলা হর হামেশা আমরা পড়ি কম অনেকেই, সো তখন দেখা যায় যে এই কোশ্চেনটা দিয়ে দিল, আর মনে হলো আল্লাহ কোন জায়গা থেকে কোশ্চেনটা এসেছে, পারলাম না বা পারছি না, বা আসলে কি। এটা খুব সহজ, জাস্ট একবার যদি আপনি জিনিসটা বুঝে ফেলেন, মনে করতে পারেন, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। আপনি জাস্ট দেখেন এই চার্টটা, এখানে কনিক প্যাসিভ কনজেশনের একটা চার্ট আছে, কি কি মরফোলজি হচ্ছে, এবং আরেকটা হচ্ছে অ্যাকুইট পালমোনারি কনজেশন, আর হচ্ছে ক্রনিক পালমোনারি কনজেশনের এই যে ক্যারেক্টারটা। খুব সহজ, কি কি চেঞ্জ হচ্ছে দু একটা পয়েন্ট করে মনে রাখলেই আপনার এটা আপনি পারবেন। নেক্সট 25 নাম্বার কোশ্চেন, থ্রোম্বাস ইন এ ভেইন। তার মানে আমাদের ওই যে আর্টারিয়াল থ্রোম্বাস আর হচ্ছে ভেনাস থ্রোম্বাস আমরা একটা ডিফারেন্স পড়েছিলাম, সেখান থেকে আসলে এই কোশ্চেনটা এসেছে। তাহলে দেখেন কি আসছে, আর ইউজুয়ালি রেড। ভেইন থ্রোম্বাসে ইউজুয়ালি কি থাকছে, আরবিসি থাকতেছে। সো সেক্ষেত্রে যেহেতু আরবিসি কি, সো রেড কালার থাকবে। পেল হলে প্ল্যাটিলেট, মানে আর্টারিয়ালের ক্ষেত্রে হতো। যেহেতু ভেইন থ্রোম্বাসের কথা বলা হয়েছে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিস্টেমটা ট্রু। দেন হচ্ছে কন্টেইন মোর প্ল্যাটিলেট ইন আর্টারিয়ালার থ্রোম্বাস, না এটা আমরা আর্টারিয়াল থ্রোম্বাসের ক্ষেত্রে পড়েছি যে ওইখানে মেনলি প্ল্যাটিলেট থাকে, আর এখানে মেনলি হচ্ছে আমাদের আরবিসিটা থাকতেছে। দেন হচ্ছে ব্রেক ইজিলি টু গিভ রাইজ টু থ্রোম্বাস, না এটা হচ্ছে আর্টারিয়াল থ্রোম্বাসের একটা ফিচার। আর নেভার অক্লুসিভ, এটাও না। লাস্ট হচ্ছে কি, আর ফর্ম ডিউ টু স্টেসিস। হ্যাঁ, ফর্ম ডিউ টু স্টেসিস ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্টেসিসের কারণে, মানে থেমে যাওয়ার কারণে এই ভেইন থ্রোম্বাসটা ডেভেলপ করছে। আর্টারিয়ালের ক্ষেত্রে কি হয়, এন্ডোথেলিয়াল ইঞ্জুরি, ডিউ টু এন্ডোথেলিয়াল ইঞ্জুরি অ্যান্ড টার্বুলেন্সের কারণে আমাদের আর্টারিয়াল থ্রোম্বাসটা তৈরি হয়। আর ভেনাস থ্রোম্বাসের ক্ষেত্রে আমাদের স্টেসিসের জন্য তৈরি হয়। তো এখানে যদি আপনার লেখা থাকতো যে এন্ড আর্টারিয়াল ইঞ্জুরি অথবা টার্বুলেন্স যদি কথাটা লেখা থাকতো, তাহলে কিন্তু এটা আপনাকে কি দিতে হতো, ফলস দিতে হতো। যেহেতু এখানে স্টেসিসের কারণে বলা আছে, তাই এটা হচ্ছে ভেইন থ্রোম্বাসের একটা ফিচার। ঠিক আছে, ওকে। তাহলে আজ আমাদের 25 কোশ্চেন সলভ করা শেষ মোটামুটি। সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে ক্লাসটা করার জন্য। টুকটাক হয়তো আপনাদের হেল্প হয়েছে কোনো ইনফরমেশনে। তারপর যদি মনে হয় যে আরও ইনফরমেটিভ বা কোনো কিছু আপনাদের পড়তে, যে কোশ্চেন সলভ করতে যে প্রবলেম ফেস করছেন, আপনারা ইজিলি আমাদেরকে নক করতে পারেন। শুভকামনা সবসময়, ভালো করে প্রিপারেশন নেন। শুরুতে যখন পড়বেন তখনই ভালো করে পড়বেন, যাতে অনেক দিন পড়াটা মাথায় থাকে। আর পড়ার সময় অবশ্যই শব্দ করে করে পড়বেন, তাহলে পড়াটা অনেক দিন মনে থাকবে। সবাইকে ধন্যবাদ।